বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। পদোন্নতি পেয়ে সর্বোচ্চ দায়িত্বে, অতীতের রাজনৈতিক বাধা পেরিয়ে আইজিপি পদে দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির। চা মিষ্টির নামে পকেট কাটছেন সিভিল সার্জন অফিসের বড় বাবু। লালমনিরহাট সিভিল সার্জন অফিসে মেডিকেল সনদ নিতে গুনতে হচ্ছে টাকা। ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক প্রত্যাশার চেয়ে কম কার্যকর, 10% হারে কার্যকর হলেও ব্যবসায়িক অনিশ্চয়তা ও বাণিজ্য যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। এবং 14 জুন শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2026। এদিন দুপুর 2টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সবশেষ প্রস্তুতি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা পরিচালনার কমিটির সদস্য সচিব সেলিম রেজা। বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন। এবার মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আর ছুটির দিন বইমেলা বেলা 11টা থেকে শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন, এবারের বইমেলায় অংশগ্রহণকারী মোট প্রকাশনা প্রতিষ্ঠান 549টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি। মোট ইউনিট 1018টি। আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। রাজনৈতিক কারণে অতীতকালে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো আলী হোসেন ফকির এখন আইনি প্রক্রিয়ায় পদে ফিরে এসেছেন। তিনি বিসিএস ক্যাডারের 15তম ব্যাচের সদস্য এবং বাগেরহাট জেলার বাসিন্দা। 2024 সালের 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তার পদোন্নতির ধারাবাহিকতায় তিনি অতিরিক্ত আইজিপি পদেও দায়িত্ব পালন করেছেন। নতুন নিয়োগের মাধ্যমে তিনি দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ দায়িত্বে অবস্থান করবেন। বিস্তারিত জাগোডেক্স রিপোর্টে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল করা হয়। এর ধারাবাহিকতায় একই বছরের 21 নভেম্বর বাহারুল আলমকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হন। সে অনুযায়ী চলতি বছরের 21 নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন সামনে আসে। জানা যায়, রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে চাকরিচ্যুত এবং পরবর্তীতে আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি সে সময় সরকারের রোষানলের শিকার হন বলে জানা যায়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরে সুপার নিউমারির পদে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। গত বছরের 11 আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস ক্যাডারের 15তম ব্যাচের সদস্য। তার বাড়ি বাগেরহাট জেলায়।
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই দুটি আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করার সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ, আপিল ৬ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ। ভোট ৯ এপ্রিল। এদিকে বগুড়া আসনে পোস্টাল ভোট হবে না বলে জানান ইসির সিনিয়র সচিব। ৯৯টা আসনের নির্বাচনে ভোট গ্রহণ করেছিলাম। একটা আসন আপনার শেরপুর ৩ আসনটার একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে আমরা বাতিল করা হয়। আর পরবর্তীতে যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বগুড়া ৬ আসনটা ছেড়ে দিয়েছেন। এখন এই দুটো আসনের উপরে আমরা নির্বাচন করব এবং নির্বাচনের জন্য আমরা যে শিডিউলটা আজকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। বাছাই করবেন রিটার্নিং অফিসার ৫ই মার্চ, আপিল দায়ের করতে পারবেন ৬ থেকে ১০ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ই মার্চ, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৪ই মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ, আর ভোট গ্রহণ ৯ই এপ্রিল। নড়াইল পৌরসভার একটি এলাকায় পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে গড়ে তোলা হয়েছে একটি বিষমুক্ত ফল ও শাকসবজির বাগান। বাড়ির আঙিনার ২০% জমিতে তৈরি এই বাগানে রয়েছে নানান প্রকারের ফল গাছ ও শাকসবজি। শাকসবজির মধ্যে রয়েছে বিটরুট, গাজর, বালিয়া শাক, ডাঁটা শাক, বাঁধাকপি, থানকুনি শাক, ধনিয়া শাক, টমেটো, চুইঝাল, ওলকপি, বেগুন, পেঁপে, পুদিনা, লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, কাটা নোটের শাক, পোড়া নোটের শাক, মূলা, রেড ক্যাবেজ, ফুলকপি, শিম, মানকচু, লতি কচু, দস্তারি কচু, ডাঙ্গাইয়ের কচু, ঘট কচু, পুঁইশাক, শসা, মরিচ ও ক্যাপসিকাম। ফলের মধ্যে রয়েছে মালবেরি, রামবুটান, গোলাপজাম, কলা, পেয়ারা, রয়্যাল ফল, আম, আপেল কুল, ঝাড়া লেবু, বাতাবি লেবু। এছাড়া রয়েছে দারুচিনি, তেজপাতা ও এলাচের মতো মশলার গাছ। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, সামান্য জায়গা থাকলেই পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে এমন বাগান গড়ে তোলা সম্ভব। নিরাপদ ও বিষমুক্ত শাক সবজি পরিবারের স্বাস্থ্য রক্ষায় সহায়ক। বাগান থেকে উৎপন্ন অতিরিক্ত সবজি আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করা হয়। এছাড়া পরিবার দৈনিক প্রয়োজন অনুযায়ী নিজস্ব বাগান থেকে পুষ্টিকর খাবার গ্রহণ করছে, যা বাজারের ওপর নির্ভরশীলতা কমায়। বাজার থেকে আমরা সাধারণত যে সবজি কিনে খাই সেটা সকালবেলায় বিষ ইউজ করছে, আগের দিন সার ইউজ করছে, সে অবস্থায় এনে বাজারে বিক্রি করে। সেটা খাওয়ার জন্য খুবই খারাপ, আমাদের শরীরের জন্য খারাপ। এই জায়গা থেকেই ফ্যামিলিকে কী খাওয়াচ্ছি, ফ্যামিলিকে কী দিচ্ছি, এটা চিন্তা করে আমি আমার আঙিনায় সবজি চাষে উদ্বুদ্ধ হই এবং নিজেই সবজি চাষ করি। আমার এখানে হরেক রকম দেশি এবং বিদেশি সবজি আছে, যেটা সার এবং বিষ মুক্তভাবে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমি উৎপাদন করি এবং আমার ফ্যামিলিকে সেটা সাপোর্ট দিই। অতিরিক্ত যেটা হয় সেটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আছে তাদের দিই। আমি এতটাই খুশি এই বিষয়ে যে বলে বোঝাতে পারবো না। চাকরির স্বপ্ন জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত, আর সেই আনন্দের দিনই চা মিষ্টির নামে পকেট কাটা। লালমনিরহাট সিভিল সার্জন অফিসে মেডিকেল ফিটনেস সনদ নিতে এসে ২০০ টাকা করে গুনতে হয়েছে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের। অভিযোগ উঠেছে, অফিসের প্রধান সহকারী কথিত বড়বাবুর নির্দেশেই চলছিল এই অর্থ আদায়। প্রকাশ্যে টাকা তোলা, নেই কোনো রসিদ, সবই যেন অলিখিত নিয়ম। বিস্তারিত জাগোডেক্স রিপোর্টে। লালমনিরহাট সিভিল সার্জন অফিস। সকাল থেকেই ভিড় করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী শিক্ষকরা। চাকরির চূড়ান্ত ধাপ মেডিকেল ফিটনেস সনদ সংগ্রহ। দূর দূরান্ত থেকে আসার প্রার্থীদের চোখে স্বপ্ন আর হাতে প্রয়োজনীয় কাগজপত্র, কিন্তু সেই স্বপ্নের মাঝে বাড়তি চাপ।
অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে রমজানের চা মিষ্টি খাওয়ার কথা বলে 200 টাকা করে নেওয়া হচ্ছে। মোট 235 জন প্রার্থীর কাছ থেকে এভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর অফিসের প্রধান সহকারী নারায়ণ চন্দ্রের দিকে। তবে টাকা তুলছেন অফিস সহায়ক সাহেব। প্রকাশ্যেই চলছে আদায়, কোনো রসিদ নেই সরকারি নির্দেশনার কাগজ। গতকালকে কাগজপত্র জমা দিয়ে গেছি, সেই কাগজপত্র হচ্ছে কালকে বললো যে হবে না, আজকে আসেন। আজকে আবার সকালে আসছি, কাগজপত্র জমা দিচ্ছি, সিগনেচার করে এখন বলেছে 200 করে টাকা দাও। কিসের টাকা সেটা তো আমরা জানি না। 200 টাকা করে নিচ্ছি, তাতে আপনারা আসলেন মিষ্টি খাওয়ার জন্য 200 টাকা করে নিচ্ছি, এমনিতে খুশি বলে, কিন্তু আমরা জানি না সেটা। ভুক্তভোগীদের দাবি, প্রতিবাদ করলেও লাভ হয়নি, উল্টো হয়রানির আশঙ্কায় চুপ থাকতেই হয়েছে। আর অফিস সহায়ক শাহেদ বলেন, বড়বাবুর নির্দেশেই টাকা নিচ্ছি। বড়বাবুর সাথে কথা কয়জনের নিয়েছিলেন এখন পর্যন্ত? 200 কেউ 100 দিচ্ছে। এটা বড়বাবু আমি নেই না, এখন আমি এগুলাম খালি ফিঙ্গার নেই। এই ফিঙ্গার নেওয়ার পরে উনি বড়বাবু আমাকে বললো যে তুমি ফিটা নাও, তাই তো আমি নিছি। আপনাদের সামনে তো আমাকে বলছে, তাই না? এটা উনি খুশি হিসাবে আর কি, চা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য এমনিতে খুশি হিসাবে নিচ্ছে। অভিযুক্ত নারায়ণ চন্দ্র প্রথমে অভিযোগ অস্বীকার করেন, পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে টাকা তোলা বন্ধের কথা স্বীকার করেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি ম্যানেজ করার ইঙ্গিতও দেন তিনি। চাইলেন, আপনিও চাচ্ছেন। সবচেয়ে বিস্ময়ের বিষয়, এই পুরো কার্যক্রম চলছিল সিভিল সার্জনের কক্ষের সামনের রুমেই। তবে সিভিল সার্জন জানালেন, কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। শারীরিক ফিটনেস যেটা টেস্টের গভর্নমেন্টের কিছু পরীক্ষা আছে, পরীক্ষা করবে এবং গভর্নমেন্টের যে ট্রেজারি চালান আছে, ট্রেজারি চালান দিয়ে এক্সিবিশন করলে যদি ফিট থাকে আমরা ফিট দিই, আর ফিট না থাকলে আনফিট। কিন্তু এর বাইরে কোনো লেনদেন হওয়ার কথা না। আমার কাছে লেনদেন হয়েছে এরকম মর্মে কোনো অভিযোগ হয়। উপযুক্ত প্রমাণ সহ অভিযোগ করুক, অভিযোগ করলাম ব্যবস্থা নেব। চা মিষ্টির আড়ালে যদি চলে ঘুষের কারবার, তবে তার দায় কে নেবে? চাকরির প্রথম ধাপে ঘুষ কারবার, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? মামদুহা রাইসা, জাগো নিউজ। Treat chocolate, treat moment, sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন বৈশ্বিক শুল্ক প্রত্যাশার চেয়ে কম হারে কার্যকর হয়েছে। যদিও শুরুতে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা ছিল, শেষ পর্যন্ত তা 10% কার্যকর করা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের শুল্কের বড় অংশ স্থগিত করলে ট্রাম্প 10% হারে আরোপের কথা জানান। পরদিন 15% হবে বললেও সরকারি নথি অনুযায়ী তা কার্যকর হয়নি। বিনিয়োগ ব্যাংক ING এর বিশ্লেষক কার্স্টেন ব্রজেস্কি বলেন, দ্রুত পরিবর্তনশীল শুল্ক নীতি ব্যবসায়িক অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি সতর্ক করেন, পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের ঝুঁকি বেড়ে গেছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে 10% শুল্ক আন্তর্জাতিক অর্থ প্রদানের সমস্যা সমাধান এবং মার্কিন শ্রমিক, কৃষক ও উৎপাদকের স্বার্থে বাণিজ্য পুনর্বিন্যাসের উদ্দেশ্য। 1974 সালে ট্রেড অ্যাক্টের 122 ধারার আওতায় প্রশাসন শুল্ক আরোপ করছে। ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক প্রয়োজন, যদিও সাম্প্রতিক ঘাটতি 2024 সালের তুলনায় 2.1% বেড়ে $1.2 ট্রিলিয়ন পৌঁছেছে। সুপ্রিম কোর্টের 6-3 রায়ের পর ট্রাম্প তা হাস্যকর ও আমেরিকা বিরোধী বললেন। বিশ্বজুড়ে দেশগুলো শুল্ক ও বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন শুরু করেছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন পাল্টা ব্যবস্থা ও চুক্তির প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভারতও বৈঠক আপাতত স্থগিত রেখেছে। 30 you would say yards away. সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। 2026 সালের আইসিসি নারী টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে 12 জুন থেকে 5 জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কঠিন গ্রুপে আছে, যেখানে রয়েছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে হাই ভোল্টেজ হোম নেশনস লড়াই দেখার সুযোগ থাকবে। 20 জুন হেডিংলিতে ইংল্যান্ড মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এটি ইংল্যান্ডের মাটিতে দুই দলের প্রথম মুখোমুখি। বাংলাদেশ বাছাই পর্বে অপরাজিত থেকে গ্রুপ 1-এ খেলবে। তাদের প্রথম ম্যাচে 14 জুন
এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে, এরপর 17 জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, 20 জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, 25 জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং 28 জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। গ্রুপ বিন্যাস অনুযায়ী গ্রুপ 1-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। গ্রুপ 2-এ আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 30 জুন ও 2 জুলাই, উভয়ই ওভালে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। পদোন্নতি পেয়ে সর্বোচ্চ দায়িত্বে, অতীতের রাজনৈতিক বাধা পেরিয়ে আইজিপি পদে দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির। চা মিষ্টির নামে পকেট কাটছেন সিভিল সার্জন অফিসের বড় বাবু। লালমনিরহাট সিভিল সার্জন অফিসে মেডিকেল সনদ নিতে গুনতে হচ্ছে টাকা। ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক প্রত্যাশার চেয়ে কম কার্যকর, 10% হারে কার্যকর হলেও ব্যবসায়িক অনিশ্চয়তা ও বাণিজ্য যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। এবং 14 জুন শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।